আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির মধ্যরাতের খবরে। স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ সহ 10 জেলার মানুষ। ভারত থেকে আসা ঢলের পানিতে সৃষ্ট আকস্মিক বন্যায় চরম দুর্ভোগে লাখ লাখ মানুষ। বৃহস্পতিবার পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। উদ্ধারে কাজ করছে সেনা ও নৌবাহিনী, কাজ করছেন স্বেচ্ছাসেবকরাও। জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। 40 বছরও এমন বন্যা দেখেনি ফেনীর মানুষ। কিছু বোঝার আগেই সবকিছুই তলিয়ে গেছে। ভারতের ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের গেট খুলে দেওয়ায় পানির স্রোত এতটাই যে সীমান্তবর্তী অনেক গ্রাম ডুবে গেছে। বন্যার পানিতে ভেসে গেছে মাছের ঘের, গবাদি পশু। তলিয়ে গেছে শত শত একর জমির ধানসহ অন্যান্য সবজি ক্ষেত। মোহরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকায় একের পর এক জনপদ প্লাবিত হচ্ছে। ফেনীর 3.5 লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ রয়েছে ট্রেন ও রেল যোগাযোগও। বানের পানিতে মোবাইল টাওয়ারগুলো অকার্য হয়ে পড়েছে। ফেনীর পানি উন্নয়ন বোর্ড জানায়, মোহরী, কহুয়া ও সিলিনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 27টি ভাঙন অংশ দিয়ে পানি ঢুকছে। মৌলভীবাজারের মনু ও ধলা নদীর বাঁধের 15টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে 3 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। দুর্ভোগে বানভাসীরা। আমরা একটা জিনিসও পার করতে পারছি না, এই জিনিস সকল নষ্ট পানির মাঝে হইতে আছে। পানি আমার ভিতরে সব শেষ। অব্যাহত বৃষ্টি ও ভারত থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার 14 গ্রাম, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার 10 লাখ মানুষ পানিবন্দী। বানভাসীদের উদ্ধারে নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থা। আকস্মিক বন্যার পানিতে অনেকটা বিধ্বস্ত ব্রাহ্মণবাড়িয়া। সেতু, কালভার্ট ভেঙে গেছে। গ্রামীণ জনপদের অবস্থা আরও ভয়াবহ। আখড়া স্থলবন্দরে পানি প্রবেশ করায় বন্ধ রয়েছে কার্যক্রম। জাজি, গাংস বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। হবিগঞ্জের চিত্র এটি। খোয়াই নদীর জালালাবাদ এলাকায় বাঁধের ভাঙা অংশ দিয়ে হু হু করে লোকালয়ে পানি ঢুকছে। মুহূর্তে জলমগ্ন গ্রামের পর গ্রাম। শায়েস্তাগঞ্জ রেল ব্রিজে পানি উঠায় সিলেটের সাথে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে একটানা ভারী বর্ষণে নগরের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। হালদা, ধুরং, ইসামতি, শঙ্কা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খাগড়াছড়ি সদর, দীঘিনালা, রামগড় উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। পুরো জেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী। জেলায় 98টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। রাঙ্গামাটিতে বিভিন্ন স্থানে পাহাড় ধস হলেও কোনো প্রাণহানি ঘটেনি। সাজেকে 2 দিন ধরে আটকে রয়েছে 250 পর্যটক। এছাড়া ভারত থেকে আসা বানের পানি ঢুকে পড়েছে নোয়াখালী সহ বেশ কয়েকটি জেলায়। আঞ্চলিক সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকায়। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। কুমিল্লার গোমতী পাড়ের 5টি উপজেলার শতাধিক গ্রামের মানুষ ঘর ছেড়েছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। অসংখ্য মানুষ আটকে আছেন গ্রামগুলোতে। আনোয়ার হোসেন মিলনের ক্যামেরায় কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুকে সাথে নিয়ে নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুরের যে জলাধার সেটি ছেড়ে দেওয়ার কারণে এভাবে বানের পানি বাংলাদেশে প্রবেশ করেছে, যার কারণে কুমিল্লা সহ এর আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি যেন শেষ হবার নয়। হুড়োহুড়ি করেই বাঁধের ওপারে পানিবন্দী মানুষ, শিশু থেকে বৃদ্ধ নিরাপদ স্থানে ছুটছেন। ভারত থেকে ধেয়ে আসা বানের পানিতে প্লাবিত হয়েছে গোমতী পাড়ের বিস্তীর্ণ এলাকা। আমার মা অসুস্থ, আমার অস্থির। আমার বাড়ি তো অবস্থা বেশি ভালো না আর কি। পানি উঠে গেছে? হ্যাঁ, পানি যাইতেছে দিক দিয়ে। যে এইভাবে যে হারে পানি যাইতেছে তো আর বেশিক্ষণ সময় লাগবে না। গবাদি পশু সহ নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যে যেভাবে পারছেন ছুটছেন উঁচু জায়গায়। বাড়িতে প্রায় পানি চুইচু হয়ে গেছে, এই জন্য গরু নিয়ে বেরিয়ে গেছে। আত্মীয়র বাড়িতে ভয়ঙ্কর ভাইয়া পানি আস্তে আস্তে বাড়তেছে, এই জন্য চলে যেতেছে। বাঁধ রক্ষায় সেনাবাহিনী, জেলা প্রশাসন, পাউবো, উপজেলা প্রশাসন সহ স্বেচ্ছাসেবকরা নিয়োজিত আছে। বাঁধের বেশ কিছু ঝুঁকিপূর্ণ অংশ দিয়ে বুধবার থেকে লোকালয়ে পানি ঢুকছে। এই পানির লাইন কিবা বন্ধ করা যায় কিনা এই ব্যবস্থাটা করবো। আসলে মূলত যে স্রোত, এখানে আবেগ দিয়ে বাবার কোনো
মানে চান্স নাই, বিবেক দিয়ে ভাবতে হবে। আপনি যে লোকেরা উদ্ধার কাজ করবে না, কোথাও ফাটল ধরে নাই। এদিকে ফেনীর লালপল থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কে যান চলাচল অনেকটা স্থবির। বাইক এক জায়গায় রাখি মাদ্রাসা একটার মধ্যে, তারপর হাঁটিয়ে এসেছি। এখন অনেক কষ্ট, পানির স্রোতে মানুষ নিয়ে যাওয়ার পালা। সামনের দিকে যে অনেক আগে গেছি, যাওয়ার পরে দেখছি পানি অতিরিক্ত বাড়তেছে। বাড়ার পরে আমরা অনেক কষ্ট করে গাড়িগুলো আবার ব্যাগে দিচ্ছি। ব্যাগে দিয়ে আমার গাড়ি তো সাইলেন্সার অলরেডি ডুবে গেছে। সোনাগাজী, পরশুরাম, ছাগলনাইয়া সহ বিভিন্ন এলাকায় ঘরবন্দি হাজারো মানুষ। আমরা বোর্ডের অপেক্ষায় আছি, তো টিমও আসতেছে, সবাই মিলে একসাথে লক্ষ্যহাটের দিকে রওনা দিব। জেলায় 14টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, কুমিল্লা। কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়া উজানের পানি ছেড়ে দিয়ে ভারত তার প্রতিবেশী বাংলাদেশের প্রতি অমানবিক আচরণ করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন। কোনো প্রতিবাদ কর্মসূচির জন্য যেন জনদুর্ভোগ না হয়, এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয় এই বৈঠকে। নজরানা চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা মণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয় তার সরকারি বাসভবন যমুনায়। বৈঠকে সরকারি প্রতিষ্ঠানের নামকরণ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন, ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসনে ফাউন্ডেশন গঠন, সাম্প্রতিক সহিংসতা সংক্রান্ত মামলাগুলো স্বচ্ছতার সাথে পরিচালনার লক্ষ্যে পৃথক কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে 3 উপদেষ্টা বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করছেন, সেই প্রতিবাদ তারা করতেই পারেন, কিন্তু ওই প্রতিবাদের কারণে যাতে জনজীবনে কোনো বাড়তি অসুবিধার সৃষ্টি না হয় সেটা নিশ্চিত করার জন্য এই প্রতিবাদের সাথে সরকারের কি করে একটা সম্পর্ক করে ফেলা যায়, প্রতিবাদটা কোথায় হলে কেমন করে হলে ভালো হয়, অনির্দিষ্টকালের জন্য না করে কিভাবে করে যারা প্রতিবাদ করছেন কোনো একটা বিষয়ে তাদের মুখপাত্রের সাথে সরকারের মুখপাত্র বসে পড়তে পারেন এবং এটার একটা সমাধানে যেতে পারে, সেটারও একটা উপায় বের করা হবে। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে মিটিংটা করবেন কয়েকজন উপদেষ্টা এবং অন্যান্য বিশেষজ্ঞদেরকে নিয়ে, সেটার মাধ্যমে। একই সাথে দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সুষ্ঠু সমন্বয় সহ সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়ার নির্দেশও দেওয়া হয় এই বৈঠক থেকে। বাংলাদেশের উজানে থাকা ভারতের সাথে বন্যা বিষয়ে আরও যোগাযোগ বাড়ানোর উপরও গুরুত্ব দেওয়া হয় উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে। কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। বাংলাদেশের মানুষ এই বিষয়টি নিয়ে, শিক্ষার্থী এবং জনগণ ভারতের এই নীতি নিয়ে কিন্তু ক্ষুব্ধ। বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের উপদ্রুত এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম সমন্বয় করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। পূর্ব সতর্কতা ছাড়া ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ভারতীয় হাইকমিশনের সামনে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা বলেন, ভারত উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। এ সময় তারা ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্সার দাবি জানিয়েছেন। শিক্ষার্থীরা বলেন, বন্ধুত্ব হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে, প্রভুত্বের ভিত্তিতে নয়। ভারতের সঙ্গে হওয়া সব অসম চুক্তি বাতিল এবং বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেবার দাবি জানিয়েছেন তারা। ওয়াকাস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার পার্টির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে মেননের নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা হত্যার ও 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা অভিযোগে তাকে আসামি করা হয়েছে। তবে রাশেদ খান মেননকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে ডিবি পুলিশের পক্ষ থেকে এখনও তা নিশ্চিত করে জানানো হয়নি।
দেশের শীর্ষ 5 শিল্প গোষ্ঠী বেক্সিমকো গ্রুপ, সামিট গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, ওরিয়ন গ্রুপ ও নাসা গ্রুপ কর ফাঁকি দিয়েছে কিনা তা নিয়ে তদন্তে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এজন্য বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং তাদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসেব তলব করা হয়েছে। সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সঞ্চয় অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে। এদিকে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী শাহাবুদ্দিন, সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। ১/১১ সেনা সমর্থিত সরকার ও স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমলে দায়ের করা 4 মামলায় বৃহস্পতিবার জামিন পেয়েছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা অভিযোগে এসব মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। আইনি লড়াইয়ের মাধ্যমে মামলার অভিযোগ থেকে খালাস পাওয়ার আশা প্রকাশ করেন মোহাম্মদ মোসাদ্দেক আলী। রিপোর্ট করছেন আপেল শাহরিয়ার। ১/১১ তত্ত্বাবধায়ক সরকার ও পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে একের পর এক হয়রানিমূলক মামলা করা হয়। আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে এসব মামলায় কারাগারে যেতে হয়েছে তাকে। তবুও আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে মামলাগুলোতে আইনি লড়াই চালিয়ে যান তিনি। তবে রাজনৈতিক দমনপীড়নের প্রতিহিংসার শিকার হয়ে দেশ ত্যাগ করায় এতদিন সশরীরে আদালতে হাজির হতে পারেননি। দেশের সার্বিক পরিস্থিতি ভালো হওয়ায় সম্প্রতি দেশে এসে সশরীরে মামলা চালিয়ে নিতে বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালতে আসেন তিনি। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারকগণ আলাদা 4টি মামলায় জামিন দেন তাকে। 4টা মামলায় জনাব মোসাদ্দেক আলী আজকে সারেন্ডার করেছেন। সরকারের নির্যাতন জুলুমের কারণে তাকে দেশ থেকে চলে যেতে হয়েছিল, আর সে কারণেই তার 3 মামলায় যেটা জামিনে ছিল সেটা বাতিল হয়ে যায় এবং আরেকটা মামলা পরবর্তী সময় ইনিশিয়েট করে। দেশের বাইরে থাকার কারণে সেই মামলায় তিনি জামিন নিতে পারেননি। তো 3 যে মামলায় জামিনে ছিলেন সেই মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে এবং নতুন মামলায় যেটা সেটাও তাকে জামিন দেওয়া হয়েছে এবং এই মামলা এখন বিচারাধীন। আমরা আদালতে বলেছি প্রত্যেকটা মামলায় তিনি আদালতে উপস্থিত থাকবেন এবং বিচার মোকাবেলা করবেন। এই সকল মামলাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পরিবেশ না থাকায় এতদিন এসব মামলায় হাজিরা দিতে পারেননি বলে জানান মোসাদ্দেক আলী। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই ছাত্র জনতার এই বিপ্লবের মাধ্যমে এই দেশকে সুন্দর মতো আবারও গড়ার সুযোগ করে দিয়েছে। সেই সুযোগে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেশে নিয়ে আসছে। আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আইনজীবীরা দীর্ঘদিন কষ্ট করেছে, কোর্টে এসেছে, মানুষের কথা শুনেছে, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আশা করি আমার এই মামলাগুলা আমি আইনের মাধ্যমে আমি আইনের মোকাবেলা করতে চাই। আমি দোষী হলে নিশ্চয়ই আমার শাস্তি হওয়া উচিত, আর আমি নির্দোষ হলে আমি আশা করি আইনের মাধ্যমে আমি খালাস পাব। আইনি লড়াইয়ের মাধ্যমে মামলার অভিযোগ থেকে খালাস পাওয়ার আশা তার। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডুবিয়েছেন আওয়ামী লীগের 4 নেতা। পলাতক আওয়ামী লীগ নেতাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। অভিযুক্ত 4 নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদের ওপর অগাধ বিশ্বাস থাকার কারণেই হাসিনা তার সহজাত রাজনৈতিক প্রজ্ঞা হারিয়েছেন বলে মনে করেন আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা। গত জানুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিএনপিকে না আনা ভুল ছিল বলেও মনে করেন তারা। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আওয়ামী লীগ নেতারা পালিয়ে থাকায় এবং বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করায় প্রতিবেদনটি তৈরি করতে বেগ পেতে হয়েছে। সংবাদ মাধ্যমটিকে আওয়ামী সরকারের এক মন্ত্রী বলেন, তিনি এবং তার পরিবারের সদস্যরা ধরা পড়লে বিক্ষুব্ধরা তাদের জীবন্ত পুড়িয়ে মারতেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা সংক্রান্ত আগের সব নির্দেশনা আদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। রিট আবেদনকারীর আর্জির পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুল খারিজ করে এই আদেশ দেন। মাননীয় আদালত বলেছেন, আজকে থেকে জনাব তারেক রহমান সাহেবের উপরে ওনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল তা আজকে থেকে আর কার্যকরী নয়। যে নিষেধাজ্ঞাগুলো জারি করা হয়েছিল সেগুলো রিকল করে ভ্যাকেট করে দিয়েছেন এবং রিট পিটিশনটাই শেষ করে দিয়েছেন। হত্যা মামলায় গ্রেফতার একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রূপাকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবিরের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। তদন্তের স্বার্থে পুলিশ 10 দিনের রিমান্ড চেয়েছিল। গত বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের বাইরে পালিয়ে যাবার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। চাকরিজীবী মোহাম্মদ ফজলুল করিমকে হত্যার অভিযোগে উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। আগামী 7 দিনের মধ্যে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা সহ নতুন মূল্য নির্ধারণের জন্য আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর পরিবাগে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানকে আলটিমেটাম দেন সংগঠনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা। এছাড়া প্রতি লিটার ভোজ্য তেলের দাম 120, প্রতি কেজি চিনি 90 ও প্রতি কেজি আলুর দাম 25 টাকায় নামিয়ে এনে মূল্য নির্ধারণের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, ভারত সরকার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের ঘটনা ভারত সহ্য করতে পারছে না। সে কারণে তারা স্লুইস গেট খুলে দিয়ে বাংলাদেশকে প্লাবিত করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গোপালগঞ্জের মুকসুদপুরে নিহত 3 পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। যারা আহত হয়েছে তাদের পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যয়ভার রাষ্ট্রকে বহন করতে হবে। এবারে প্রবাসের খবর। পবিত্র মক্কায় 44তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের 2 হাফেজ বিজয়ী হয়েছে। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন, প্রতিযোগিতায় 123 দেশের 174 প্রতিযোগীর মধ্যে চতুর্থ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন মার্কাজু ফয়জুল কুরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের কৃতি ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ। পাশাপাশি একই প্রতিযোগিতায় তৃতীয় গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের আরেক প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক। সৌদি বাদশাহ সালমানের পক্ষ থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মক্কা ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল। কেউ যাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সৌদি বিএনপি নেতারা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানিয়েছেন, আভা আসির প্রদেশ যুবদলের আয়োজনে আলোচনা সভায় একথা বলেন তারা। সংগঠনের সভাপতি নাসির মোবারকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আসির প্রদেশ কেন্দ্রীয় বিএনপির আহ্বায়ক শাহজাহান সিরাজ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওসমান গনি ইকবাল বাহার। বক্তব্য দেন শরীফ আহমেদ বাহাদুর, আব্দুল হাই মিঠু সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ বাড়ছে ও এর মাধ্যমে ভূমিকা রাখছে রেমিটেন্স প্রবাহে। এনটিভি মদিনা প্রতিনিধি ইম ফরহাদ জানিয়েছেন, ঢাকা গোল্ডেন হোটেল নামে বাংলাদেশের রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন অতিথিরা। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মদিনায় প্রবাসী আবু তাহের, মহিউদ্দিন, আহিদুর রহমান ও আবু নোমান। তত্ত্বাবধানে রয়েছেন সৌদি নাগরিক বারাকাত রাশিদি। প্রতিষ্ঠানটিতে বেশ কিছু বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উদ্যোক্তারা।
নতুন সভাপতি নেতৃত্বে তৃণমূলে নজর দেবে বিসিবি, এমনটাই বিশ্বাস করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং হাবিবুল বাশার সুমন। দীর্ঘদিন নির্বাচক হিসেবে বোর্ডের সঙ্গে কাজ করার ভেতর ও বাইরের সবকিছু জানেন ফারুক, তাই বাড়তি সুবিধা পাবেন বলে মনে করেন তারা। কুশল ইয়াসিরের রিপোর্ট। দেশের ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে সভাপতি পদে আসা ফারুক আহমেদের উপর প্রত্যাশার চাপ বেশি। তার মতো একজন বিসিবি প্রধান হওয়াটা আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে গর্বিত করে তুলেছে। তবে হুট করেই বড় পরিবর্তন সম্ভব নয় সেটা জানা আছে তার। নতুন সভাপতিকে তৃণমূল থেকে মেধা তুলে আনার আহ্বান জানিয়েছেন পাইলট। হাজার হাজার ছেলে, লাখ লাখ ছেলে বিভিন্ন জেলা পর্যায়ে খেলছে, উপজেলা পর্যায়ে খেলছে, তারা স্বপ্নও দেখছে, কিন্তু স্বপ্নগুলো হয়তো দেখা গেল যে ভেঙে যাচ্ছে। প্রসেসিং করে একটা প্লেয়ার তৈরি হয়, কিন্তু একটা এভারেজ প্লেয়ার হয়, কিন্তু যারা গড গিফটেড প্লেয়ার কোথায় জন্মিয়েছে বলা খুব কঠিন। ফারুক ভাইয়ের মাধ্যমে এখন যেহেতু উনি নতুন প্রেসিডেন্ট এবং উনি খেলার নার্ভ জানেন, সবচেয়ে বড় কথা। আমি শিওর যে উনি ওনার মেধা দিয়ে কাকে কোথায় কোন জায়গায় লাগানো উচিত সেটা সুন্দর ইমপ্লিমেন্ট করা এবং সময় নিয়ে না, যত তাড়াতাড়ি পারা যায় যে এই জায়গাগুলো ক্লিন করে দেওয়া। ফারুক আহমেদ নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন হাবিবুল বাশার সুমন। এবার ফারুকের অধীনেই বিসিবির নারী বিভাগ সামলাবেন তিনি। ফারুক ভাইয়ের সাথে অনেক কাজ করেছে, তো ফারুক নামটা চলে আসে আর কি। উনি ক্রিকেটটা খেলেছেন, উনি নির্বাচক হিসেবে কাজ করেছেন, বোর্ডের সাথেও কাজ করেছেন, পরেও আসলে অনেক কিছু অবজার্ভ করেছেন, তো উনি ভিতরে এবং বাইরে সব কিছু জানেন। আমরা যদি তাকে একটু সময় দিই, আমরা সবাই যদি তাকে সহযোগিতা করি, অনেক কিছুই হয়তো ঠিক মতো হয়ে যাবে সব কিছু। নতুন বোর্ড প্রধানের হাত ধরে ভালো কিছুর আশাই করছেন সাবেক অধিনায়করা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এবারে ফুটবলের খবর। নেপালে বৃহস্পতিবার সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে 18 মিনিটের মধ্যে 2 গোল খেয়ে বসা বাংলাদেশ স্বাগতিকদের কাছে হেরেছে 2-1 ব্যবধানে। গোলরক্ষকের ভুলে শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়ে এলোমেলো বাংলাদেশ দ্বিতীয় গোলটাও হজম করল 2 মিনিট পরে। ডান প্রান্ত দিয়ে দারুণ একটা আক্রমণে উঠে বাংলাদেশের ডিফেন্ডারদের বোকা বানান নেপালি ফরওয়ার্ডরা। গোল করে নিরঞ্জন ধামা। 2 গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধের বাকি সময়টা ছিল বাংলাদেশেরই। পরে 10 মিনিটে একের পর এক আক্রমণে উঠে 5টি কর্নার আদায় করে নেয় বাংলাদেশ, কিন্তু তাতেও কাজ হয়নি। পেনাল্টি পেয়ে 1 গোল শোধ করলেও আর ম্যাচে ফিরতে পারেনি যুবারা। এরই সাথে খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা, পানিবন্দী 29 লাখ। কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ 10 জেলা প্লাবিত। বন্যা মোকাবেলায় সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়ার সিদ্ধান্ত। ভারত অমানবিক আচরণ করেছে তথ্য উপদেষ্টা। রাশেদ খান মেনন গ্রেফতার। বেক্সিমকো, বসুন্ধরা সামিট, ওরিয়ন ও নাসা গ্রুপের কর ফাঁকির তদন্তে এনবিআর। 4 মামলায় এনটিভির চেয়ারম্যান আলহাজ মোসাদ্দেক আলীর জামিন। এ ছিল এনটিভির মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।